আমাদের আমরা তো জানতেছি যে পানির গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা সবাই পানির সেক্টরে আছি, তো বেসিক্যালি বিশেষ কিছু এখানে বলার নাই। আমাদের র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এক্সেসিভ ডিপেন্ডেন্স অন আর্থ ওয়াটার সোর্স, আমরা আর্থ ওয়াটার সোর্সের উপরে খুবই ডিপেন্ডেন্ট এখন, মানে বলার বাইরে। আমরা আগে নদী থেকেও যদি পানি কালেকশন করে ওটা ফুটে খাওয়াটা ইউজ করছি, বাট এখন যেই কাজই করি না কেন, ইন্ডাস্ট্রিয়াল সেট আপ করি, যেটাই করি না কেন, আমাদের হচ্ছে এখন ডিপ ওয়াটার সোর্স খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তারপরে হচ্ছে পপুলেশন গ্রোথের কারণেও আমরা প্রচুর পরিমাণ যে সারফেস ওয়াটার বদলে যে গ্রাউন্ড ওয়াটারটা ইউজ করতেছি বেশি, এবং প্রচুর পরিমাণ গ্রাউন্ড ওয়াটার আমরা ইউজ করতেছি বর্তমানে। তো যার কারণে দেখা যায় গ্রাউন্ডের যে ওয়াটার যে লেভেলটা, এটা ডে বাই ডে আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। এখানেও একটা প্রচুর প্রবলেম আছে আমাদের ওয়াটারের এইখানে। তো আমাদের আজকের যে টপিকটা, এটা হচ্ছে আয়রন রিভার ট্রিটমেন্ট প্ল্যান্টের বেসিক কনসেপ্টটা কিরকম, যেটা হচ্ছে আপনি একজন কাস্টমার বা একটা ক্লায়েন্টের কাছে গেলে কিভাবে একটা রিকোয়ারমেন্ট আনতে পারবেন, কিভাবে একটা মানে মোটামুটি একটা প্ল্যান্টের একটা ধারণা তাকে দিতে পারবেন, জাস্ট এই কনসেপ্টের উপরে আমাদের আজকের এই আয়োজনটা করা হয়েছে আর কি। তো ফার্স্টে আসি আমরা কেমিক্যাল প্যারামিটারগুলো। তো আয়রন রিভার একটা প্ল্যান করতে গেলে আমাকে অবশ্যই এই জিনিসগুলো জানা লাগবে। কেন জানা লাগবে? পিএইচ তো জানাই লাগবে, বিকজ পিএইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস ইন আয়রন রিভার প্ল্যান্ট। বিকজ পিএইচ এর কারণে আপনি যদি পিএইচ যদি পানিতে কম থাকে, আপনাকে আয়রনটা রিমুভ করতে একটু কষ্টই হয়ে যাবে, ঠিক আছে? পিএইচ যদি বেড়ে যায়, পানির অ্যালকালিনিটি যদি একটু বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার আয়রন রিমুভ করতে সুবিধা হবে। টিডিএস তো আমরা বুঝতে পারছি, টোটাল ডিজলভ সলিড, সবাই জানি। আর টিএসএস হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিড। এই জিনিসটা আমাদেরকে কাজ করবে তখন যদি আমরা কোনো প্ল্যান্ট করি, যদি আপনার হচ্ছে ইসের ক্ষেত্রে, যখন যদি আয়রন নিউট্রাল বা টাইপ না হোক, আমরা যদি কখনো নদীর পানি ইউজ করি, পুকুরের পানি ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের টিএসএসটা আর টার্বিডিটিটা মুখ্য বিষয় হয়ে যাবে। টোটাল সাসপেন্ডেড সলিডটা সে সময় আমাদের মুখ্য একটা বিষয় হয়ে যাবে। আর আয়রনটা তো আছেই, আয়রনটা নিয়ে আমাদের আলোচনা আজকে। পানিতে ম্যাঙ্গানিজ আছে, ক্লোরাইড আছে, আর্সেনিক আছে, এই সবগুলো হচ্ছে আমাদের কেমিক্যাল প্যারামিটার। তো সবার ফার্স্টে আমরা আসতেছি হচ্ছে টোটাল ডিজলভ সলিড। অলরেডি বলছি যে অল টাইপ অফ ইনঅর্গানিক এন্ড অর্গানিক সাবস্টেন্স যেগুলো পানির মধ্যে আছে, সবকিছু মিলিয়েই হচ্ছে আমার টিডিএস। টোটাল ডিজলভ সলিড যেগুলো ডিজলভড অবস্থায় আছে, এইটাই হচ্ছে আমার টিডিএস। তো আমরা যেটা দেখতে পারি যে এখানে ফ্রেশ ওয়াটার যেটা আছে, ধরবো কোনটাকে, যেটা হচ্ছে 500 নিচে হচ্ছে যেটা টিডিএসটা আছে, সেটা হচ্ছে আমরা পেস্ট ওয়াটার ধরতে পারি। ব্রাকিশ ওয়াটার যেটা ধরতে পারি সাধারণত 500 থেকে 3000 মিলিগ্রাম পার লিটারে, অর্থাৎ 500 থেকে 30000 আপনার পিপিএম, যেটা এটাকে আমরা ব্রাকিশ ওয়াটার। স্যালাইন ওয়াটারের টিডিএস থাকে সাধারণত 30000 থেকে 40000। এবার হাইপার স্যালাইন থাকে, অতিরিক্ত পরিমাণ স্যালাইন সমুদ্রের পানিতে থাকে, স্যালাইনটাও সমুদ্রের পানিতে থাকে, যেটা 40000 থেকে 40 গ্রেটার দ্যান 40000 এর উপরে আর কি। ব্র্যাকিশ ওয়াটারটা ব্র্যাকিশ ওয়াটারটা হালকা লবণ আছে, খুব বেশি। তো এটা হচ্ছে আমাদের পিএইচ। তো পিএইচটা আসলে এই একটা লগারিদম স্কেল, এটা লগারিদম স্কেল বলা হয়। এইখানের মাধ্যমে, এটার মাধ্যমে আমরা দুটো জিনিস বুঝতে পারি, একটা হচ্ছে পানিটা অ্যাসিডিক নাকি ক্ষারীয়। এই স্কেলের বেসিসে আমরা ধরতে পারি। এই স্কেল আমরা কিভাবে বুঝি? একটা অ্যাকুয়াস সলিউশনে যদি আমরা হাইড্রোজেন আয়নের পরিমাণ কি পরিমাণ আছে, ঠিক আছে, সেটার উপরে মেজার করে আপনার হচ্ছে এই পিএইচটা আপনার হচ্ছে আমরা নির্ধারণ করে থাকি। তো পিএইচ এর মান যদি আপনার কম হয়, 7 হচ্ছে আমাদের নিউট্রাল। পিএইচ এর মান যদি আমার 7 এর নিচে চলে যায়, তাহলে সেক্ষেত্রে পানিটা হচ্ছে অ্যাসিডিক হবে। আর যদি 7 এর উপরে যায়, সেক্ষেত্রে হচ্ছে পানিটা অ্যালকাইন হবে, অর্থাৎ ক্ষারীয় হবে। এবং আরেকটা জিনিস আছে যেটা পানি, সেটা হচ্ছে হার্ডনেস, হার্ড ওয়াটার, যেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম সল্ট। তো এই জিনিসটা আবার দুই টাইপের হয়, একটা হচ্ছে আপনার টেম্পোরারি হয়, আর একটা হচ্ছে স্থায়ী হয়। এটা টেম্পোরারি যে হার্ডনেসটা আছে, এটা আমরা দেখি কখন? আমরা যখন চুলায় পানি জাল দেই, জাল দেওয়ার পরে দেখা যায় যে নিচে হচ্ছে সাদা সাদা পাউডারের মতো কিছু জমা হয়েছে। এই জিনিসটা হচ্ছে আপনার টেম্পোরারি হচ্ছে আপনার হার্ডনেস। এটা পানি গরম করলে আপনার হচ্ছে ওই এটা মানে যে লবণটা আছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম লবণ, সেটা নিচে দ্রবীভূত হয়, আর নরমাল যে পানিটা থেকে যায় সেটা সফট ওয়াটার হয়ে যায়,
এটা রিমুভ করা খুবই ইজি। বাট যেটা হার্ড ওয়াটার সেটাতে কি হয়, সেটাতে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের লবণ সালফেটস এন্ড ক্লোরাইডস এর একটা ফর্মে থাকে, যার কারণে ওইটা সাধারণত রিমুভ করা খুব কষ্ট হয়ে যায়। এটা সোডিয়াম কার্বনেট অথবা আপনার কি করা হয় আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে এই হার্ড যে মানে যে স্থায়ী যে হার্ডনেসটা আছে এটা রিমুভ করা হয়। এই জন্য আমরা অনেকে রেজিনের নাম শুনছি। এই হার্ড যে এটা আছে পার্মানেন্ট যে হার্ডনেসটা আছে এটা রিমুভ করার জন্য আপনার রেজিন ফিল্টার সাধারণত আমরা ইউজ করি। বেসিক্যালি এটা ফুটাইলে খুব বেশি একটা লাভ হয় না, ঠিক আছে। তো এটা করতে গেলে আমাদের এই সিস্টেমটা আমরা সাধারণত ইউজ করি আপনার আয়ন এক্সচেঞ্জ। এই যে এখানে একটা ডার্ট দেওয়া আছে যে যদি লেস দেন আপনার 7.1 ppm এর নিচে হয় পানি, তাহলে সেটাকে সাধারণত আমরা সফট ওয়াটার ধরে থাকি। অনেক গার্মেন্টস এর ক্ষেত্রে আপনার সফটনার লাগে, বিকজ আপনার বয়লারে যদি আপনার হচ্ছে পানি যেটা ইউজ করা হয় সেটাতে যদি আপনার এই ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম লবণের যদি কোনো স্কেল পড়ে তাহলে বয়লারটা ব্লাস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং বিশেষ করে MWM এর যে ইঞ্জিন, এই টাইপের যে ইঞ্জিনগুলো আছে এই ইঞ্জিনগুলোর ভেতরে যদি আপনার ওরকম যদি স্কেল পড়ে তাই ইঞ্জিনগুলো অনেক গরম হয়ে যায়, আস্তে আস্তে বেশি উত্তপ্ত হলে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে সাধারণত আমাদেরকে মিট করে দিতে হয় যে লেস দেন 17.1 বা লেস দেন 5 এরকম আমার একটা লেভেলে রাখতে হয় আর কি। তো বিভিন্ন স্কেল আছে, 17.1 থেকে 60 হচ্ছে স্লাইটলি হার্ড, তারপরে হচ্ছে মডারেটলি হার্ড, হার্ড, ভেরি হার্ড, ঠিক আছে। এটা হচ্ছে হার্ডনেসের একটা স্কেল। এটা কিসের উপর বেসিস করে? এটা আসলে বেসিস করে হচ্ছে এটা আমরা মেপে নিছি, একটা স্কেল করে নিছি যে এরকম থাকলে এরকম হবে। তো আমাদের বেসিক্যালি যে আমরা স্ট্যান্ডার্ড ধরি বাংলাদেশের ভেতরে, বাংলাদেশ বা WHO গাইডলাইনে ড্রিঙ্কিং ওয়াটারের যেটা স্ট্যান্ডার্ড ধরি সেটা হচ্ছে আপনার ধরে 200 থেকে 500 মধ্যে, ঠিক আছে, যেই পরিমাণ পানি খাওয়া যাবে। বাট আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের চাহিদা থাকে যে আমার স্লাইটলি হার্ড হলে হবে পানির কোয়ালিটি বা মডারেটলি হলে, সেটার উপর একটা স্কেল একটা বেসিস করে এই জিনিসটা আর কি করা হয়েছে। আচ্ছা, সফট করার জন্য কি হার্ডনেস বল করে? বুঝিনি। হার্ডনেস বল আছে কিছু, হ্যাঁ হ্যাঁ, আপনার ওয়াটার পিউরিফায়ার ইউজ হয়, ওইটা আপনার এক ধরনের হচ্ছে এই টাইপের হার্ডনেস রিমুভ করার কাজে ইউজ হয়। আর এটা হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিড, আপনার 2 মাইক্রনের থেকে যে সলিডগুলো আকারে বড় হয়, যেগুলো ভাসমান হয় বা যেগুলো সাধারণত দেখা যায় সিড টাইপের, সেডিমেন্ট টাইপের, এইগুলো সাধারণত সাসপেন্ডেড অর্থাৎ ভাসমান যে জিনিসগুলো থাকে, অর্থাৎ যেগুলো দ্রবীভূত অবস্থায় থাকতেছে না, 2 মাইক্রনের উপরে সাইজ যেগুলো, সেগুলোকে আপনার সাসপেন্ডেড সলিড আমরা বলতেছি। আর একটা জিনিস টার্বিডিটি, টার্বিডিটি বলা হচ্ছে হ্যাজিনেস অফ ওয়াটার বা স্মোকি একটা ভাব, যেটা ঘোলা পানি, ঘোলা পানি যেটা বোঝায় যে যেমন এখানে 250 NTU, এটার মাপকাঠি হচ্ছে NTU, ন্যাফ্রোমেট্রিক, কি জানি এটা আসল ভাই, এটা ন্যাফ্রোমেট্রিক ইউনিট। ন্যাফ্রোমেট্রিক ইউনিট। তো এটার কারণে এটা হচ্ছে যত বেশি থাকবে পানিটা তত বেশি ঘোলা হবে। এটার পরিমাপটা এইটা হচ্ছে একক। এটা আপনার যে হ্যাজিনেস বা আপনার খালি চোখে দেখতে পারো পানির যে ঘোলা ভাবটা, এটাকে সাধারণত টার্বিডিটি বলা হচ্ছে মেইন কথা। তো এবার আসি আমরা যে জিনিসটার জন্য আমাদের এত সমস্যা, সেটা হচ্ছে আয়রন। তো আয়রনটা আসলে আমাদের যে আর্থ ক্রাস্ট আছে, অর্থাৎ আর্থের পৃথিবীর যে উপরের অংশটা আছে এটার ভেতরে সাধারণত আয়রনটা একটা সলিড আকারে থাকে। তো যখন আমাদের বিভিন্ন রেইনফল হচ্ছে, রেইনফলের কারণে বা যেই কারণে আমরা উপরে ভূগর্ভস্থ পানি যখন উপরে তুলতেছি, তখন এটা পানি আস্তে কি হচ্ছে সিপ করতেছে, শোষণ করতেছে, করে আস্তে আস্তে ওইগুলোর সাথে মিশে এইগুলো আবার গ্রাউন্ড ওয়াটার মিশে যাচ্ছে। আয়রনগুলো তখন যখন গ্রাউন্ড ওয়াটার আমরা তুলতেছি তখন এইগুলোতে আমরা আয়রন পাচ্ছি, ঠিক আছে। বেসিক্যালি এইভাবেই আপনার আয়রনগুলো আমাদের গ্রাউন্ড ওয়াটারগুলোতে আসতেছে। তো আয়রন আমরা হচ্ছে যেগুলো পানিতে ডিজলভ অবস্থায় পাই, এইগুলোকে আমরা হচ্ছে সলুবল অর্থাৎ দ্রবীভূত অবস্থায় পাই, এগুলোকে আমরা ফেরাস আয়রন বলা হয়। এইগুলো সাধারণত ফেরাস বাইকার্বনেট বলা হয় কেমিস্ট্রির ভাষায়। আর এইগুলোকে যখন আমরা লাল আকার ধারণ করে, অক্সিডেশন হয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যখন এটা লাল আকার ধারণ করে, তখন এটি হচ্ছে আপনার ইনসলুবল অবস্থায় থাকে, অর্থাৎ সেটা দ্রবীভূত না, সেটা আমরা দেখতে পারি। ফেরাস আয়রন যখন দ্রবীভূত অবস্থায় থাকবে তখন আমরা পানিটাকে ক্লিন দেখি। অনেক সময় আমরা যেটা দেখি, কল থেকে আমি পানি নিছি, অনেকক্ষণ রেখে দেওয়ার পরে ওটা লাল হয়ে গেছে, বাট যখন নিছি তখন ওটা সাদা ছিল।
যখন ওটা সাদা ছিল তখন এটা ফেরাস বাইকার্বনেট হিসেবে ছিল, যার কারণে ওইটা দ্রবীভূত অবস্থায় থাকার কারণে ওটা আমরা দেখিনি। যখন ওটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, অক্সিডেশন হয়েছে, তখন এটা ফেরিক আকার ধারণ করছে, যার কারণে ওইটা হচ্ছে দ্রবীভূত হয়েছে, যার কারণে ওইটা আমরা তখন দেখতে পারতেছি। হ্যাঁ, এখন আমরা যে পানি থেকে আয়রন রিমুভ করব, আসলে কি কারণে রিমুভ করব, কারণটা কি? আমরা পানিতে যদি আয়রন বেশি খাই তাহলে কি সমস্যা আছে? হ্যাঁ? কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই, তাই না? আসলে আয়রন যদি এটা কোনো হ্যাজার্ডাস কোনো জিনিস না যা আপনার অতিরিক্ত গ্রহণ করলে পরে আপনার বা এটা মোটামুটি আপনার শরীরের জন্য ক্ষতিকর এমন কিছু হবে, এটা এমন কিছু না। বাট তারপরেও আমরা আয়রন রিমুভ করা লাগবে, এরকম একটা ব্যাপার আছে। তো আয়রনটা কেন রিমুভ করা লাগবে, এটা হচ্ছে সাম রিজন থাকে। যখন আমরা একটা কাপড় ওয়াশ করি আয়রন যুক্ত পানি দিয়ে, তখন পানিতে ওই কাপড়টাতে একটা দাগ তৈরি হয়, যেটা সাদা কাপড় আস্তে 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 লাল হয়ে যায়। ঠিক আছে, একটা সমস্যা আছে। আর একটা হচ্ছে এটা একটা মেটালিক টেস্ট দিবে আপনার পানিতে। পানিটা যখন খাবো একটা খুব ভালো একটা টেস্ট আছে, একটা অর্ডার আসবে মেটাল টাইপের, একটা মেটালিক টেস্ট আসবে, যার কারণে এটা আমরা রিমুভ করতে চাই। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আয়রন কিছু পানিতে ব্যাকটেরিয়া গ্রোথে হেল্প করে। এই ব্যাকটেরিয়াগুলো কি করে, আপনার আয়রনের মাধ্যমে আয়রনটা যেটা আছে আয়রনটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে এগুলো গ্রোথ হয়, এইগুলোকে আয়রন ব্যাকটেরিয়া বলে। ব্যাকটেরিয়াটাই হ্যাঁ হ্যাঁ, গ্রোথ হয়। তো আয়রন যখন এই ব্যাকটেরিয়া গ্রোথ হয়, যার কারণে আপনার পাইপের ভেতরে হোক যেখানে হোক আপনি দেখবেন যে স্লাস টাইপের জমা হয়। এই জিনিসগুলো আপনার হচ্ছে পাইপ বলেন যেটা বলেন, যেগুলো পাইপের ইগুলো ব্লক করে দেয়, আমাদের যে নর্মাল যে পানি সাপ্লাইয়ের পাইপগুলো এগুলো ব্লক করে দেয়। ঠিক আছে, তারপর বিভিন্ন জায়গায় দাগ তৈরি করতে এটা হেল্প করে। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে আয়রন ব্যাকটেরিয়া, যেমন আমরা এইখানে দেখতে পাচ্ছি স্লাস টাইপের যে জিনিসগুলো তৈরি হয়েছে, এটা হচ্ছে আয়রন ব্যাকটেরিয়ার কারণে তৈরি হয়েছে। এটা আয়রনকে আপনার হচ্ছে খাবার হিসেবে গ্রহণ করে নিয়ে ওইখানে এবং অক্সিজেনের সাথে ওরা হচ্ছে অক্সিজেনের রিকোয়ারমেন্ট থাকে, প্লাস হচ্ছে আপনার আয়রনটা খায়, যার কারণে এরকম স্লাস টাইপের বা স্লাইম টাইপের তৈরি হয়। এটাকে আয়রন ব্যাকটেরিয়া বলে। বেসিক যে আয়রন টেস্টটা, এটা যখন আমরা ল্যাবরেটরিতে করি তখন হচ্ছে আমরা ভিআইএস স্পেকট্রোফটোমিটার এই টাইপের একটা যন্ত্র আমরা আয়রন ডিটেক্টিং এর জন্য ইউজ করে থাকি। যখন ল্যাবে করা হয়, যন্ত্রটার দাম অনেক বেশি, ঠিক আছে, সেই জন্য আমরা হয়তো ল্যাবে ছাড়া এই জিনিসটা অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারি না। তো আমরা তাহলে তো বিপদে পড়ে যাব, তখন কি করা যায়? তো যাতে আমরা হোম ইউজ করতে পারি, ইনস্ট্যান্টলি কোনো আয়রন টেস্ট করতে পারি, তো আমাদের সেই ক্ষেত্রে হান্নার একটা টেস্ট কিট আছে, যেটা কি করে ক্যালোরিমেট্রিক মেথডে আপনার হচ্ছে টেস্ট করতে আমাদেরকে হেল্প করে। সেটা একটা আয়রন হচ্ছে আপনার টিউবের যে কালার টিউব আছে, কালার টিউবের মাধ্যমে আমরা টেস্ট করি। বেসিক্যালি আমরা যখন কোনো আয়রন পানি যখন টেস্ট করি তখন আপনার সেই আয়রন পানিটা হচ্ছে সাপোজ 5 মিলিগ্রাম মতো এখানে স্যাম্পল কালেক্ট করি। স্যাম্পল কালেক্ট করার পরে আমাদের এরকম একটা আয়রন রিয়েজেন্ট আছে, এই আয়রন রিয়েজেন্টটা আমরা এখানে ইউজ করি। ইউজ করার পরে এটা 5 মিনিট মতো রেখে দিই। 5 মিনিট রাখার পরে এটা একটা কালার ফর্ম করে। কালারটা ফর্ম করার পরে এই সেম পানিটা আমরা হচ্ছে এই সাইডে রাখি। এই সাইডে রাখলে পরে এখানে যে স্কেলটা আছে কিউ, এই স্কেলের মাধ্যমে আমরা নির্ণয় করি যে কি পরিমাণ আয়রন পানিতে আছে। এটা বেসিক্যালি আমরা টেস্ট করি যখন আমরা ফিল্ড সাইটে যাচ্ছি। সাইটে গেলে পরে ইনস্ট্যান্টলি, কারণ আয়রনটা আপনি যখন আয়রন পানিটা যখন আপনি কালেক্ট করে নিয়ে আসতে যাবেন, অনেক দূর থেকে আনতে যাবেন বা কেউ আপনাকে কুরিয়ারে পাঠাতে যাবে, ঠিক আছে, অনেক সময় অক্সিডেশন হওয়ার চান্স থাকে। অক্সিডেশন হলে আপনার ওই জিনিসটা হচ্ছে কালার ফর্ম করে, আর কালার ফর্ম হলে একটু ঝামেলা হয় আপনার আয়রনটা ডিটেক্ট করতে মেনলি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি সবচেয়ে ভালো হয় এই জিনিসটা সাথে রাখলে পরে যে সাইটে যাওয়ার পরে ইনস্ট্যান্টলি আপনি এখান থেকে আপনি ওই আয়রনটা ডিটেক্ট করতে পারবেন। যদি সেটা 5, এটা হচ্ছে স্কেলটা আছে অনলি 5 ppm এর জন্য,
5 পিপের উপরে হইলে সেটা আপনাকে মানে নিজে মনে করে নিতে হবে এরকম, সেই ক্ষেত্রে হয়তো ল্যাবরেটরি ধন্যা দিতে হবে যে ভাই তাহলে আমার এটা টেস্ট করে দেন। বাট 5 পিপিএম পর্যন্ত এখানে আপনি নিজে টেস্ট করে নিতে পারবেন, ঠিক আছে? কতদূর পর্যন্ত অ্যাকসেপ্ট 5 পিপিএম পর্যন্ত। পর্যন্ত অ্যাকসেপ্ট হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম পিপিএম পর্যন্ত অ্যাকসেপ্টেবল। এর নিচে হলে আপনাকে ল্যাবরেটরি হেল্প নিতে হবে। ওইটাই বললাম যে আপনার যে অ্যালকালিনিটি টেস্ট করা লাগবে, পিএইচ টেস্ট করা লাগবে, শুধুমাত্র আয়রনের জন্য যদি ইফেক্টিভলি ভাবে আপনি আয়রন রিমুভ করতে চান তাহলে আপনার হচ্ছে শুধুমাত্র আয়রনের সাথে আয়রন ব্যাকটেরিয়া, ম্যাঙ্গানিজ, পিএইচ, অ্যালকালিনিটি এবং হার্ডনেসটাও আপনাকে একসাথে টেস্ট করতে হবে। তাহলে একটা ডিজাইন করতে গেলে আপনি হেল্প পাবেন যে ইজিলি যদি আয়রনের। তো আয়রন আমরা সাধারণত বেসিক্যালি 2 টাইপসের ফিল্ট্রেশনের মাধ্যমে রিমুভ করে থাকি। একটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ টাইপ আর একটা হচ্ছে অক্সিডেশন টাইপ। আয়ন এক্সচেঞ্জ টাইপে আমরা খুব স্লাইটলি আয়রন, হয়তো সামান্য আয়রন আছে, একের নিচে আছে, এই টাইপের আয়রন রিমুভ করে থাকি। আয়ন এক্সচেঞ্জ বলতে সাধারণত এখানে আমরা রেজিন টাইপের মিডিয়াগুলো ইউজ করি। তো দেখা যায় যদি আমি রেজিন ইউজ করে আয়রন রিমুভ করতে যাই তাহলে খুব দ্রুত আমার হচ্ছে ফিল্টার মিডিয়া হচ্ছে ব্লক হওয়ার চান্স থাকে, খুব দ্রুত ফিল্টার মিডিয়া ব্লক হওয়ার চান্স থাকে। তো এতই দ্রুত যে এটা আমার খুব একটা ভালো কাজ করে না, আমার খুব দ্রুত রিজেনারেশন করা লাগবে, যার কারণে এটা আমার এক্সপেন্সিভ হয়ে যায়। তো এই কারণে আমরা সাধারণত আয়ন এক্সচেঞ্জ সিস্টেমটা আমরা ইউজ করি না। আমরা বেসিক্যালি যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে অক্সিডেশন সিস্টেম। এই অক্সিডেশন সিস্টেম হচ্ছে আপনার অক্সিজেনের সাথে আপনার এয়ারটা কন্ট্যাক্ট করানো, বা সরি অক্সিজেন ইসের সাথে এয়ারের সাথে হোক বা কোনো কেমিক্যাল অক্সিডাইজার হোক, সেই অক্সিডেন্টসের সাথে আপনার ওয়াটারটাকে আপনার অক্সিডাইজ করায়। তো এই ক্ষেত্রে অক্সিডেশন দুইভাবে হয়, একটা হচ্ছে ফিজিক্যাল অক্সিডেশন আর একটা হচ্ছে কেমিক্যাল অক্সিডেশন সিস্টেম আছে। কেমিক্যাল অক্সিডেশনগুলো হয় সাধারণত আপনার ক্লোরিন, তারপর আছে ক্লোরিন ডাইঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ওজোন দিয়ে এই অক্সিডেশনগুলো করানো হয়। আর আপনার যে ফিজিক্যাল অক্সিডেশন, এটা সাধারণত এয়ারের সাথে এয়ারেশন সিস্টেম বলা হয়। এয়ারেশন সিস্টেমের সাথে বাতাসের সাথে পানিকে কন্ট্যাক্ট করায় এই অক্সিডেশন সিস্টেমটা করা হয়। এতে সুবিধা হয়, একে আপনার পিএইচটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আয়রনটা রিমুভ করতে সুবিধা হয়। পিএইচ বেড়ে গেলে আমার কিভাবে আয়রন রিমুভ করতে সুবিধা হয়, এটা একটা কোশ্চেন থেকে যায় যে কেন আমাকে বারবার বলতেছে যে পিএইচ বেড়ে গেলে আয়রন রিমুভ করতে সুবিধা হয়। তো আমি একটা স্কেল দেখাইছি যেটা হচ্ছে 7 এর নিচে যখন পিএইচটা থাকে তখন এটা অ্যাসিড। তো অ্যাসিডে আমি যে জিনিসটাই দেই না কেন, যেই মেটালটাই দেয় কেন, সেটা ক্ষয় হয়ে যাবে, কোরোশন হবে, সেটা দ্রবীভূত হয়ে যাবে। বাট যখন সেটা অ্যালকানিটিতে যাচ্ছে তখন কি হচ্ছে, সেটা অতটা দ্রবীভূত থাকছে। তো আয়রন যখন আমি যদি অ্যাসিডিক পিএইচ যদি অ্যাসিডিক থাকে, লেভেল যদি অ্যাসিডিক থাকে, তাহলে আয়রনটা রিমুভ করতে আমার ওইটার জন্যই কষ্ট হবে, বিকজ ওইটা চাইবে আমি দ্রবীভূত অবস্থায় থাকি। আর পিএইচটা যখন বেশি থাকবে পানিতে, তখন আমার জন্য ইজিলি সুবিধা হবে, কারণ এটা ক্ষারীয় অবস্থায় থাকবে, ওটা আমি ইজিলি আয়রনটা রিমুভ করতে পারবো পানি থেকে। তো এখানে এটা হচ্ছে একটা প্রসেস ফ্লো, জাস্ট প্রসেস ফ্লোর মাধ্যমে আপনার হচ্ছে দেখানো হচ্ছে কিভাবে আয়রনটা হচ্ছে আপনার ডিটেক্ট করা হচ্ছে। তো এখানে বেসিক্যালি আপনার এয়ারেশন সিস্টেমটা দেখা হচ্ছে, যেটা আমি বলছি আর কি, বাতাসে একটা ঝর্ণার মতো একটা সিস্টেম করা হয়। আপনার যে ট্যাঙ্ক থাকে বিল্ডিং এর যে বা ওয়াটার রিজার্ভার থাকে, সেটার উপরে একটা এয়ারেশন সিস্টেম রাখা হয় এবং সেইখানে আপনার পানিটা যে একটা কালার ফর্ম করতেছে। পানিটা যখন একটা ওয়াটার সোর্স থেকে উপরে উঠতেছে, যখন আসতেছে তখন কালার একটু অক্সিডাইজ হচ্ছে, অক্সিজেনের সাথে ক্রিয়া করে ফেরাস অর্থাৎ সলুবল আয়রন থেকে আপনার হচ্ছে ইনসলুবল আয়রন, সেটা হচ্ছে ফেরিক আয়রনে রূপান্তরিত হচ্ছে। তারপরে এটাকে আমরা একটা মোটর দিয়ে, এগুলো তো ভেসেল পাস করাচ্ছি, প্রেসার ভেসেল, এগুলো আমরা হচ্ছে প্রেসার স্যান্ড ফিল্টার, তারপর হচ্ছে আয়রন মিডিয়া ফিল্টার, অ্যাক্টিভেটেড কার্বন দিয়ে এটাকে আমরা পাস করায় দেন হচ্ছে আমরা একটা হিটেড ওয়াটারে নিয়ে আসছি। আমাদের যখন আয়রন আবার খুব বেশি হয়ে যায়, নর্মাল ডিটেকশন লেভেল থেকে অনেক বেশি, যেমন আয়রন যদি 10 ppm থাকে, আবার 11 ppm থাকে বা তার বেশি থাকতে পারে। আয়রন সাধারণত আমরা যেটা ট্রিটেড করছি গ্রিন ডটে 30 ppm পর্যন্ত আমরা করছি, ঠিক আছে। তো যখন খুব বেশি আয়রন থাকে তখন আমরা কিছু কেমিক্যাল ডোজ করা হয় এইগুলোকে, এটা হচ্ছে একটু অ্যাডভান্স টাইপ।
কেমিক্যাল ডোজ করা হয়, সেখানে ক্লারিফায়ার ইউজ করা হয় যে আয়রনের যে স্লাশটা আছে বের করার জন্য। বাদ বাকি হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রসেস, সব কিছু আগের মতো। এখানে জাস্ট হাইপো অর্থাৎ ক্লোরিন ডোজ করা হয় বলে এখানে কার্বন ফিল্টারের আগে আবার ডিক্লোরেশন একটা সিস্টেম দেওয়া হয় ক্লোরিনটা দূর করার জন্য, শুধুমাত্র যাতে আপনার কার্বন জিনিসটা কি হয় ক্লোরিনটাকে শুষে নেয়, যার কারণে আস্তে আস্তে ক্ষমতা কমে যায়। তো এটা যাতে অসুবিধা না হয় এই জন্য একটা ডিক্লোরেশন ইউনিট এখানে আর কি অ্যাড করা হয়েছে। এই যে অ্যারেশন প্রসেসটা যেটা আমি দেখলাম, অ্যারেশন প্রসেসে তো পানিটাকে সাধারণত অক্সিডেশন করা হয়, বাট আরও মানে অ্যাডভান্টেজ আছে যেটার কারণে এর ভিতরে যদি আপনার কোনো গ্যাস থেকে থাকে পানিতে ডিজলভ গ্যাস, তাহলে সেই ডিজলভ গ্যাসটা রিমুভ হয়ে যায়। তারপরে কার্বন ডাইঅক্সাইড যেরকম একটা গ্যাস, এই গ্যাসটাও রিমুভ হয়ে যায়। আমরা রিসেন্টলি একটা প্রজেক্ট করছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। তো ব্রাহ্মণবাড়িয়াতে রিভার্স অসমোসিস প্রজেক্ট। তো সেখানে কি হয়েছে, তো যে প্রজেক্ট করার পরে ক্লায়েন্ট আমাকে বলতেছে যে ভাই আপনি যে প্রজেক্টটা দিচ্ছেন এখানে হচ্ছে পানিতে গন্ধ আসতেছে, কেমন জানি পানিটা খাইতে পারতেছি না। আমি বললাম যে ভাই রিভার্স অসমোসিসের পানি, তার আগে আমি কার্বন ফিল্টার ইউজ করছি, পানিতে গন্ধ হওয়ার তো কথা না। তা আমি বললাম যে ভাই আপনার র ওয়াটারে গন্ধ আছে, তো ভাই তাহলে দেখতে হবে। কিছুদিন পরে সে আমাকে ফোন দিয়ে বলছে হ্যাঁ ভাই আমার র ওয়াটারে হচ্ছে গন্ধটা পাচ্ছি এবং এটা মাঝে মাঝে তীব্র গন্ধ আসে। তখন আমার একটু সন্দেহ হলো, আমি বললাম যে ভাই আপনার আশেপাশে কি ভাই কোনো গ্যাস ফিল্ড আছে? বলে হ্যাঁ ভাই গ্যাস ফিল্ড আছে। তাহলে আমি বললাম যে ভাই তাহলে একটা কাজ করেন, আপনি পানিটাকে হচ্ছে এই করেন অ্যারেশন করেন। যদি পানিতে গ্যাস থেকে থাকে, ওই টাইপের যদি কোনো গন্ধ এসে থাকে, তাহলে আপনার হচ্ছে ওইটা রিমুভ হয়ে যাবে। তাহলে আপনার পানিতে উনি আবার জারের প্রজেক্ট করছে, যেহেতু গন্ধ আসলে তো সমস্যা, জার চালাতে পারবে না, তো প্রজেক্ট থেমে আছে। যাই হোক আল্লাহর রহমতে ওটা আমরা অ্যারেশন করার পরে ওইখান থেকে গ্যাসটা রিমুভ হয়ে গেছে, ডিজলভ যে গ্যাসটা ছিল সেটা রিমুভ হয়ে যাওয়ার পরে উনি এখন বর্তমানে তার বিজনেস চালাতে পারতেছে। ওই যে এয়ারেশন মিন্স আপনি যে ঝর্ণার মতো যে পানিটা পড়ছে, হ্যাঁ 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 এটাই আর কি। এটা হচ্ছে একটু বড় সাইজের, ঠিক আছে? তো এই টাইপেরই হয় অ্যারেশনটা। এই হাইটটা সাধারণত রিকমেন্ডেড থেকে একটা ম্যান হাইট হইতে হবে, 5 ফিট থেকে 6 ফিট একটা ম্যান হাইট হইতে হবে, তাহলে এটা অ্যারেশনটা ভালো হয় আর কি। ঠিক আছে, তো এই হিসেবে। তো আমরা ওইখানে দেখছি যে আমরা যখন করতেছি আয়রন ইউজ করতেছি, যখন এই প্রেসার ভেসেলগুলো পাস করাচ্ছি পানিটা, তখন আমরা হচ্ছে একটা ফিড পাম্প ইউজ করতেছি। ঠিক আছে, তো এই ফিড পাম্পটা আমি এখানে অল্প একটু ডিটেলসে দিছি, জাস্ট আমার কোম্পানি সম্বন্ধেও একটু বলছি যে আমাদের দুটো এই টাইপের ফিড পাম্প আছে। এগুলো সাধারণত সেন্ট্রিফিউগাল সিস্টেমে চলে, সেন্ট্রিফিউগাল ফিড পাম্প। এইগুলো এসএস এর হয়, যদি আয়রন রিভালের ক্ষেত্রে এসএস হলে ভালো হয় আর কি, করোশন কম হয়। সেক্ষেত্রে আমরা আমাদের দুটো পাম্প আছে, দুটো ব্র্যান্ডিং এর পাম্প আছে, একটা হচ্ছে উইলো আর একটা হচ্ছে ডাইনামিক। এই দুটো আমরা ইউজ করি। যে এই পাম্পটা হচ্ছে এসএসএল, ইনকালারটা এসএসএল, যার কারণে এটা করোশন হওয়ার চান্স কম থাকে এবং এটা হেভি ডিউটি পাম্প এবং আপনার এটা টানা 8 থেকে 10 ঘন্টা টানা চলতে পারে। ঠিক আছে, এই টাইপের পাম্প আমরা এখানে ইউজ করে থাকি সাধারণত। আর এটা হচ্ছে আমাদের ফিল্টার ভেসেল, যেটা আমরা মাধ্যমে এর ভেতরে মিডিয়া ইউজ করে তারপরে হচ্ছে আপনার ফিল্ট্রেশন সিস্টেমটা করে থাকি। এবং এটা তো এফআরপি ভেসেল, আর 5 এফআরপি মানে হয়তো জানেন সবাই, ফাইবার রেইনফোর্সড প্লাস্টিক। ঠিক আছে, এফআরপি মিন্স, আর এটা অপারেটিং প্রেসার 150 পিএসআই পর্যন্ত এটা করতে পারে। আর এগুলো হচ্ছে আপনার অপারেশন হেড, এগুলোকে মাল্টিপোর্ট হেড বলা হয়। এটা হচ্ছে ম্যানুয়াল হেড আর এটা হচ্ছে অটো হেড। ম্যানুয়াল হেড হলে কি করা লাগে, এই ফিল্টারগুলো যখন আপনার ফিল্ট্রেশন মোডে থাকে, ফিল্ট্রেশন মোডে গেলে কি হয়, এর যে মিডিয়াগুলো আছে, পার্টিকলগুলো আছে, এইগুলো আপনার যখন ফিল্ট্রেশন হয় তখন আয়রনটা অ্যাবজর্ব করতেছে বা অন্যান্য পার্টিকলগুলো আপনার হচ্ছে মিডিয়াগুলো অ্যাবজর্ব করতেছে। তো অ্যাবজর্ব করার পরে অ্যাট এ টাইম যদি আমি এটা আবার পরিষ্কার করার যদি কোনো অপশন না থাকে তাহলে কি হবে, এটা হচ্ছে আপনার ব্লক হয়ে যাবে একটা টাইমে। তো এটার জন্য একটা ব্যাকওয়াশ সিস্টেম আমরা রাখি। ঠিক আছে, তো এই ব্যাকওয়াশটা সিস্টেম হলে কি হয়, ফিল্ট্রেশনের বিপরীত দিকে পানিটা দিয়ে এটা ওয়াশ করা হয়। সেক্ষেত্রে আয়রন যেটা হচ্ছে ফিল্টার মিডিয়াগুলো ধরে রাখছে সেগুলো ক্লিন হয়ে যায়, বের হয়ে যায়। তো এই হেডটা সেই কাজগুলো করতে আমাদেরকে হেল্প করে। এটা আপনার ফাস্ট রেঞ্জ আছে একটা ব্যাপার, তারপর ব্যাকওয়াশ সিস্টেম আছে, ফিল্টার মোড আছে। তো যখন আমি ম্যানুয়াল হেডটা ইউজ করব তখন কি হয়, তখন আপনার
ওই একটা লোককে সবসময় এখানে থাকা লাগে, যে আমি 15 মিনিট হয়তো ব্যাক ওয়াশ দিলাম, 15 মিনিট আবার ফার্স্ট রিন্স দিলাম, তো কত হলো আধা ঘন্টা। তো আমার যদি 3টে ভেসেল থাকে, একটা লোককে দেখা গেল এখানে আপনার কম করে আধা ঘন্টা 1.5 ঘন্টা সময় এখানে থাকা লাগবে। এটা যদি আমি হচ্ছে ম্যানুয়ালটা ইউজ করি, আর আমি যদি অটোটা ইউজ করি, আমি জাস্ট ওইখানে টাইম সেট করে দিই, আজকে এতটা সময় বাজে, ঠিক একদিন পরে অমুক সময়ে যে এটা হচ্ছে আমার ব্যাক ওয়াশ হবে। সাধারণত ম্যানুফ্যাকচারাররা কি করে, ওনারা বলে দেয় যে ওনাদের মিডিয়াগুলো 3 দিন পরে ব্যাক ওয়াশ করলে হয়, বাট অ্যাকচুয়ালি যখন আয়রন বেশি হয় তখন কিন্তু আমাদেরকে ফ্রিকোয়েন্টলি ব্যাক ওয়াশ করা ভালো। এই ক্ষেত্রে আমরা যদি এই টাইপের জিনিস ইউজ করি, এটার দাম এটা থেকে অনেক বেশি, এটার প্রায় 3 গুণ দাম এই হেডের, কিন্তু এটা ইউজ করলে যে সুবিধাটা আমাদের হয় সেটা হচ্ছে আপনার ফিল্ট্রেশনটা অটো হয়, আপনার ব্যাক ওয়াশটা অটো হয়, ফার্স্ট রিন্সে অটো হয়, যার কারণে আমাদের আরেকজন অপারেটর দরকার হচ্ছে না। আমার যে ফিল্টার মিডিয়াগুলো আছে এটা ঠিকঠাক মতো ওয়াশ হচ্ছে এবং এটার লংজিভিটি বেড়ে যায়, এই কারণে এটার থেকে এটার অ্যাডভান্টেজটা বেশি। আর এটা হচ্ছে স্টেনার, এটা ভেসেলের ভেতরে থাকে, যে ফিল্টারগুলোর ভেতর দিয়ে পানি পাস করার জন্য এখানে স্টেনারটা দেওয়া আছে। আর এগুলো হচ্ছে আমাদের মিডিয়া, এই উপরের 4টাই হচ্ছে আমাদের আয়রন রিমুভাল মিডিয়া। আমাদের আয়রন রিমুভাল মিডিয়ার মধ্যে একটা হচ্ছে ম্যাঙ্গানিজ জিওলাইট, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা আইরক্স N70 ব্র্যান্ডের। এটা হচ্ছে বার্ন, এটা সম্বন্ধে আপনার ইন্টারনেটে বহুত আলোচনা আছে, ঠিক আছে, তারপরে আমি একটু বলবো, ঠিক আছে। এবং এইটাতে কোনো প্রকার রিজেনারেশন, এই ফিল্টারটা যখন আমরা ইউজ করি এটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে রিজেনারেশন করা লাগে, ঠিক আছে। বাট এই মিডিয়া এত ভালো একটা মিডিয়া, আমার কাছে খুব ফেভারিট একটা মিডিয়া আমার পার্সোনালি। আমি যখন কোনো প্ল্যান ডিজাইন করি তখন এটা ইউজ করি, কারণ এটা আপনার 6 ppm বা 5 ppm পর্যন্ত আয়রন, একটা ওয়াইড পিএইচটি যদি একটু বেশি থাকে খুব সুন্দরভাবে এটা রিমুভ করতে পারে। এর জন্য একে কোনো আপনার রিজেনারেশন করা লাগে না, কোনো কেমিক্যাল এর সাথে বিক্রিয়া করা লাগে না, কিছু করা লাগে না। আর আয়রন যখন অতিরিক্ত পরিমাণ হয়ে যাবে, যখন আপনার আয়রন 10, 17 এই টাইপের যখন থাকবে, তখন আমরা এই চার মিডিয়াটা ইউজ করি। এটাকে বলা হয় DMI 65 আর একটা নাম। আর কার্বন তো আমরা ইউজ করি এক্সট্রা সেফটির জন্য হোক, পানির ক্লিয়ারিটি আনার জন্য হোক, কার্বনের ব্যাপারটা আপনারা সবাই কম বেশি জানা থাকবেন, এই কারণে। আর অ্যান্থ্রাসাইডটা ইউজ করা হয় পানির টার্বিডিটি দূর করার জন্য, সাসপেন্ডেড সলিড দূর করার, যে হ্যাজিনেসটা আছে পানি, এই হ্যাজিনেসটা দূর করার জন্য, ঘোলাটে ভাব দূর করার জন্য এই অ্যান্থ্রাসাইড বিশেষভাবে ভূমিকা পালন করে। এখন আমার কথা হচ্ছে যে আমি যে এই মিডিয়াগুলো যে ইউজ করব, তাহলে আমি তো সবসময় আপনাদেরকে বলবো না যে ভাই এই মিডিয়াটা ইউজ করেন, অফ মিডিয়া ইউজ করেন, এই মিডিয়া ভালো, এই মিডিয়া ইউজ করলে এটা হবে, এই মিডিয়া ইউজ করবেন। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, তাহলে আপনারা কোথায় জানবেন যে কোন মিডিয়া আমাকে কোন ডিজাইনে কোন সময় ইউজ করতে হবে? তো গ্রিন ডট যে প্রোডাক্টগুলো আনে, এই প্রোডাক্টগুলোর ভেতরে আপনার হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এগুলো ডাটা শিট দেওয়া থাকে। সো ডাটা শিটটা কিরকম? ডাটা শিটটা হয় এরকম একটা জিনিস, যে একটা মিডিয়া সম্বন্ধে টোটাল ডিটেলসটা এখানে দেওয়া থাকে। টোটাল ডিটেলস কি? এটার অ্যাডভান্টেজেস দেওয়া থাকতেছে, এটা কিভাবে কি কাজ করতেছে, ফিজিক্যাল প্রপার্টিসগুলো, কালার কি, বার ডেনসিটি কি, কন্ডিশন ফর অপারেশন। কন্ডিশন ফর অপারেশন কি বলা হয়েছে? সাপোজ ওয়াটার পেজ ডেন্স 6.8 থেকে 9.0 থাকতে হবে। এইটা যদি থাকে তাহলে এই ফিল্টার ভালো কাজ করবে। এবং আপনার বেড ডেপথটা থাকতে হবে 30 থেকে 36 ইঞ্চি, তার মানে 2.5 ফিট থেকে 3 ফিট আপনার বেড ডেপথ, অর্থাৎ যে ফিল্টারের ভেসেলের ভেতরে যে আমি এই মিডিয়াটার যে একটা হাইট দিব, সেই হাইটটা থাকতে হবে আপনার হচ্ছে 30 ইঞ্চি থেকে 36 ইঞ্চি। আর একটা জিনিস বলছে, যখন আমি এই মিডিয়াটা ইউজ করব তখন আমাকে কিছু ফাঁকা জায়গা রাখতে হবে। এমন না যে পুরো ভেসেলের ভেতরে আমি মিডিয়া একেবারে ফুল ফিল আপ করে দিব। এরাই বলে দিছে যে ভাই আপনি কিছু জায়গা ফাঁকা রাখবেন। কত পার্সেন্ট থাকলে? 50% মিনিমাম ফ্রি বোর্ড রাখবেন, ফাঁকা রাখবেন, 50% জায়গা ফাঁকা রাখবেন। কেন ফাঁকা রাখবেন? কজ আমি যখন পানিটা ওই মিডিয়ার ভেতরে যাচ্ছে, মিডিয়াটা এক্সপেনশন হচ্ছে, ফুলতেছে, যখন ওয়াশ করতেছি, ফিল্ট্রেশন করতেছে, একটা প্রেশার পাচ্ছে। তো এখানে দেখালাম যে প্রেশার ফিল্টারগুলো 150 psi পর্যন্ত ওয়ার্কিং থাকে। তো আর ব্রাশ প্রেসার মনে হয় 750 psi হলে ওটা ফেটে যায়।
এত প্রেশার, তবে প্রেশারগুলো যে নিচ্ছে তো ওই একটা ফাঁকা জায়গা না থাকলে দেখা হলো মিডিয়া এক্সপেনশনে ভেসেলগুলো ফেটে যাবে। তো এই জন্য আমাদের একটা 50% মতো একটা ফাঁকা জায়গা সেখানে রাখা লাগে। আবার এখানে কি বলছে যে ব্যাক ওয়াশ রেট 10 থেকে 12 জিপিএম পার স্কয়ার ফিট, এত 10 থেকে 12 গ্যালন পার মিনিটের পানি পার স্কয়ার ফিটে একটা নির্দিষ্ট একটা এরিয়ার ভেতরে এত পরিমাণ ব্যাক ওয়াশ রেটে হচ্ছে পানি দেওয়া লাগবে। এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সার্ভিস ফ্লো রেট 3.5 থেকে 5 জিপিএম পার স্কয়ার ফিট থাকা লাগবে। সেটা হচ্ছে এই মিডিয়া যখন আমি ফ্লো করব একটা ফিল্ট্রেশন মিডিয়া একটা ইসের ভেতর থেকে, একটা ভ্যাসেলের ভেতর থেকে যখন করব, তার যদি প্রতি স্কয়ার জায়গার জন্য ফ্লোটা হবে হচ্ছে 3.5 জিপিএম থেকে 5 জিপিএম পর্যন্ত, 3.5 জিপিএম থেকে 5 জিপিএম পর্যন্ত, অর্থাৎ 5 গ্যালন পার মিনিট পর্যন্ত আমরা ফ্লো দিব প্রতি স্কয়ার ফিট জায়গার জন্য। এই টোটাল ইনফরমেশনটা কিন্তু এটার ডাটা শিটে আছে। তো আমরা বেসিক্যালি যে কাজটা করি, আমরা অনেকে মিডিয়া হিসেবে আয়রন মিডিয়া হিসেবে অনেকে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ইউজ করি, ম্যাঙ্গানিজ জিওলাইট ইউজ করি, বাট অনেক ইনফরমেশন আমরা জানি না। যেমন ম্যাঙ্গানিজ জিওলাইটে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইউজ করতে মানে ডিজেনারেশন করতে হবে, এটা আমি কোথা থেকে জানছি? এটা আমি এখান থেকে এটা ডাটা শিট করে জানছি যে এটাকে যখন এটা অপারেশনে যায় তখন এটা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে ফার্স্টে ওয়াশ করা হয়, দেন কিছু পরিমাণ হচ্ছে আপনার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এটা মানে আস্তে আস্তে ডোজিং করা লাগে, তাহলে কি হয় মিডিয়াটা ভালো ওয়ার্কিং কাজ করে। এক একটা মিডিয়া এক একটা টাইপের ওয়াটারের জন্য, এক একটা নির্দিষ্ট ফ্লোর জন্য এগুলো কাজ করে, ঠিক আছে? এক একটা বেড ডেপথ, এক একটা বেড হাইটে এগুলো ভালো কাজ করে। আবার যদি দেখা গেল আমি হচ্ছে ইচ্ছা মতো বেড ডেপথ দিলাম, যে একজনের এসে প্রচুর আয়রন আছে, মনে করলাম ঠিক আছে এখানে তো 3 ফিট লেগছে, আমি 4 থেকে 5 ফিট পর্যন্ত দিয়ে দিই, তো সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে দেখা যায় ফিল্ট্রেশনটা অত ভালো হয় না, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যায় ভ্যাসেলের হাইট বেড়ে যায়, আপনার কস্ট বেড়ে যাবে, ঠিক আছে? কাজ পাবেন না। কারণ প্রতিটা মিডিয়ার খরচ আছে, যেমন এই একটা মিডিয়ারই আপনার হোলসেল প্রায় পার কেজিতে পার ব্যাগে হচ্ছে 6,500 টাকা, আবার এই ব্যাগটা দেখা যায় পার ইসে হচ্ছে আপনার 2500 টাকা, ঠিক আছে? তো আমাকে জানতে হবে কি কারণে হয়। আপনারা যে জিনিসটা করতে পারবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকেই আপনারা ডাটা শিটগুলো নিয়ে নিতে পারবেন, বাই মেইলে হোক যেভাবে হোক ডাটা শিটগুলো নিয়ে নিতে পারবেন। যখন আমরা ইন্টারেস্টেড হবেন যে না আমরা এইটা নিয়ে কাজ করবো, তখন এই ডাটা শিটগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন, এবং সেই আকারে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন জিনিসটা কীভাবে আমরা অ্যাপ্লাই করবো কোথায়। ভ্যাসেল যেটা ফিল্টার ভ্যাসেলের ভেতরে আমরা এখানে ইউজ করছি গ্রাভেল, কোয়ার্টজ স্যান্ড, অ্যাক্টিভেটেড কার্বন আর ফিল্টার মিডিয়া ইউজ করছি। এটা হচ্ছে অটো মাল্টিপোর্ট হেড, যেটার মাধ্যমে আমরা অটোমেটিক ফিল্ট্রেশন করতেছি, ফাস্ট রিন্স করতেছি, ব্যাক ওয়াশ করতেছি। তো এইখানে গ্রাভেল কতখানি দিতে হবে, স্যান্ডটা কতখানি দিব, আর এই ফিল্ট্রেশন মিডিয়াটা কতখানি দিব, কতখানি জায়গা ফাঁকা রাখবো, সব কিছু কিন্তু একটা জায়গায় লেখা আছে ডাটা শিটে। ডাটা শিটে যেটা বলবে যে ভাই আপনি এতখানি জায়গা রাখবেন, ঠিক কতখানি জায়গা রাখবো। আবার এইখানে যে কোয়ার্টজ কি গ্রাভেলটা দিব, গ্রাভেলটা দিব কি পরিমাণে দিব, এটারও একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে এখানে একটা বটম স্ট্যান্ডার্ড থাকে, যেটা উপর থেকে পানি আসার সময় নিচের দিকে পানিটা ছড়িয়ে যায়, ঠিক আছে? বা চারদিকে পানিটা নিচ থেকে ট্রান্সফার করে ফিল্ট্রেশনের মাধ্যমে আর একটা ফিল্টারে ট্রান্সফার করে। এই স্ট্যান্ডার্ডটা থাকতে যতখানি জায়গা লাগে ততখানি হচ্ছে আমরা এই দিয়ে হচ্ছে ফিল আপ করে দিই, গ্রাভেল দিয়ে ফিল আপ করে দিই। আর গ্রাভেলের উপরে কিছু লেয়ার হচ্ছে আমরা কোয়ার্টজ স্যান্ড, কজ আমি যদি কিছু স্যান্ড যদি কোয়ার্টজ স্যান্ড না দিই, যখন ব্যাক ওয়াশ করা হবে তখন আপনার মিডিয়াগুলো বের হয়ে যাবে। এই কোয়ার্টজ স্যান্ডটা দেওয়ার কারণে মিডিয়াগুলো বের হয় না বা মিডিয়া ওয়েস্ট হয় না, ঠিক আছে? তো সাপোজ এই গ্রাভেলে আমরা যখন দিই, আমাদের যেমন এখন একটা থামস রুলের মতো হয়ে গেছে যে আমরা যখন 1252 থেকে 65 সাইজের ভ্যাসেলগুলোর সাইজ কিরকম হয়, ভ্যাসেলগুলোর গায়ে লেখা থাকে 1252, 1665, 1865, 2162, 2472। তো এই কোডগুলোর মিনস হচ্ছে আপনার 12 ইঞ্চি ডায়া, 52 ইঞ্চি হাইট এক একটা ভ্যাসেলের। যদি ভ্যাসেলের কোড হয় হচ্ছে 2472, তাহলে আমি 24 ইঞ্চি ডায়া, 72 ইঞ্চি হচ্ছে হাইট।
তো এইখানে আমরা সাধারণত থামস রুলের মতো হয়ে গেছে যে 12-52 থেকে আপনার হচ্ছে 65 সাইজের যে 52 থেকে 65 সাইজের ভেসেলগুলো আছে এখানে আমরা হাফ ফিট পরিমাণ হচ্ছে স্ট্যান্ডার্ড থাকে হাফ ফিট পরিমাণ গ্রাভেলটা ইউজ করি। আবার যদি ইসে যাই 72 সাইজের ভেসেলগুলোতে যাই 1 ফিট ইউজ করি। আবার যদি তার থেকে বেশি হয়ে যায় 1.5 ফিট ইউজ করি। এরকম করে স্ট্যান্ডার্ড ঢাকতে যেগুলো আমরা যখন ডিজাইন করি, ডিজাইন করতে গেলে তো আমি সবসময় দেখতে যাইতে পারতেছি না যে কি পরিমাণ আমার হচ্ছে স্ট্যান্ডার্ড ঢাকতে দরকার হবে, মানে স্ট্যান্ডার্ড আমি দেখতে যেতে পারতেছি না। তখন কি হয়, তখন আমাকে হচ্ছে এটা আগে থেকে জানা আছে যে হচ্ছে এটা এতখানি লাগবে, এটা এতখানি লাগবে, সেই হিসেবে আমরা এই গ্রাভেলটা ক্যালকুলেশন করে দিই। তারপরে আমরা যখন এই তিনটা মিডিয়া ফিল্টার ইউজ করি, মিডিয়া ফিল্টার ইউজ করার পরে আমরা যে মাইক্রন ফিল্টার যেটা তো মাইক্রন ফিল্টার অনেকে সেডিমেন্ট ফিল্টার বলে, অনেকে পিপি ফিল্টার বলে, এইটা ইউজ করে থাকি। কজ যে ফিল্টার মিডিয়াগুলো যখন আমরা ফিল্ট্রেশন করতেছি, ফিল্টার করার পরে পানিটা যখন ট্রিটেড ওয়াটার ট্যাঙ্কে যাচ্ছে, পরিষ্কার পানি যাচ্ছে, তখন যদি কোনো মিডিয়া বাই চান্স চলে আসে পানির সাথে, তখন আমরা কি করব, সেটা আটকানোর জন্য আমরা যে 1 মাইক্রন বা 5 মাইক্রনের যে পলিপ্রোপাইলিন ফিল্টারগুলো আছে এইগুলো ইউজ করি। এইগুলো সাধারণত আপনার 10 ইঞ্চি থেকে 63 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, 63 ইঞ্চি পর্যন্ত। তো বেসিক্যালি আমরা যখন প্লান্টে ইউজ করি তখন আমরা একটা রুলস ইউজ করি, সেটা হচ্ছে এই এক একটা 20 ইঞ্চি লম্বা 2.5 ইঞ্চি ডায়ার এক একটা আপনার এই পলিপ্রোপাইলিন ফিল্টার, এটা আপনার হচ্ছে 1000 লিটার পানি পাস করে ঘন্টায়। এটা আমরা ধরে নিই, ঠিক আছে, একটা থামস রুল করে নিই এইভাবে। আর পরে যেটা আছে 4 ইঞ্চি 20 ইঞ্চি লম্বা 4 ইঞ্চি ডায়া, এটা সাধারণত আপনার 2000 লিটার পানি পাস করে প্রত্যেকটা ভেতর দিয়ে। এখন আমার প্লান্ট হয়ে গেল আপনার সাপোজ কত 5 মিটার কিউব, 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 লিটার পার আওয়ার, 1 মিটার কিউব পার আওয়ার সমান হচ্ছে 1000 লিটার পার আওয়ার। তো আমার যদি এখন বলে ক্লায়েন্ট আমাকে 5 মিটার কিউবের একটা ডিজাইন করে দেয়, তো আমি 5 মিটার কিউব ডিজাইন করতে সেখানে যদি মাইক্রো ফিল্টার ইউজ করি তাহলে কি করবো? কারণ আমার তো একটাতে যাই, আমরা হাউজিং দেখছি যে একটাতে প্লাস্টিকের হাউজিং দেখছি, একটাতে যাই হচ্ছে আপনার 1000, 4 ইঞ্চি হলে যাবে 2000, তাহলে পরবর্তীতে আমরা কি করব? এই জন্য আমাদের কিছু হাউজিং আছে। নরমালি এটা একটা 4 ইঞ্চির হাউজিং যেটা আমরা ইউজ করি, এটা 10 ইঞ্চি 4 ইঞ্চি ডায়ার আর কি, 20 ইঞ্চি হাইট, এটা তো 10 ইঞ্চি হবে। তো আমরা যখন আস্তে আস্তে আমাদের সংখ্যা বাড়বে, তো এখন একটা যদি আপনার 20 ইঞ্চি বা 2.5 ইঞ্চি যদি আপনার একটা 1000 পাস করে, তাহলে 5টা যদি আমরা ইউজ করতে পারি তাইলে হচ্ছে আপনার হচ্ছে 5000 লিটার পানি পাস করবে। বাট এই জিনিসটা যদি আমরা একটা শাড়িতে ইউজ করি তাহলে কাজ হচ্ছে না। শাড়িতে তো একটা ফ্লোতেই যাচ্ছে, কাজ হচ্ছে না। বাট এইটা যদি 5টা যদি একসাথে করে ওইখানে যদি পানিটা ফ্লোতে পাস করাই তাহলে হয়তো কাজ হইতে পারে। তো এইখানে আমরা কিছু ফিল্ট্রেশন সিস্টেম হাউজিং ইউজ করি। এইগুলো আপনার হচ্ছে টাইপ, এগুলোকে বলা হয় 5:1, 9:1 বলা হয়, অর্থাৎ একটার ভেতরে 5টা বসানোর সিস্টেম থাকে। যখন একটার ভেতরে 5টা বসাতে পারবে তখন আমি ইজিলি 5 থেকে 6000 লিটার পানি ইজিলি পাস করাতে পারবো। এরপরে যখন আসতেছে যে না আমার তো 10,000 লিটার পানি পাস করানো লাগবে, কি করব? তখন আমার আবার পলিপ্রোপাইলিনের হাইট বাড়ানো লাগবে, যেটা আপনার ছিল হচ্ছে 20 ইঞ্চি, সেটা তখন আমি নেব 30 ইঞ্চি। যখন বলবে না ভাই হচ্ছে না আমার 20 মিটার কিউবের আয়রন রিমুভাল প্ল্যান্ট হবে, তখন আমাকে আরো বাড়ানো লাগবে। তখন আমি বাড়াইতে হলে সে সময় চলে যাবো 40 ইঞ্চিতে, 40 ইঞ্চি 9:1 নেব, ঠিক আছে। এই হাউজিংগুলো সাধারণত আমাদের এফআরপির হয়, এসএসএর হয়, আবার পিভিসি টাইপ হয়। এইগুলোর মাধ্যমে আমরা যে এইগুলো আছে এবং এই যে কানেকশন সাইজ 2 ইঞ্চি 4 ইঞ্চি সব টাইপের টিভি থাকে, ডিটেইলসটা আছে এখানে। আমি যেটা বললাম যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিল্ট্রেশনের জন্য, সেটা হচ্ছে আপনার ব্যাক ওয়াশ সিস্টেম। আমি যদি ব্যাক ওয়াশ যদি ফিল্ট্রেশন করি, যদি ব্যাক ওয়াশ না করি তাহলে কি হবে, আমাদের ফিল্ট্রেশন মিডিয়াগুলো ক্লগ হয়ে যাবে, যার কারণে আমার মিডিয়া খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। কাস্টমারকে ওয়ারেন্টি দিয়েছে 1 বছর, 1 বছর আগে কাস্টমার ফোন দিবে ভাই আপনার ফিল্ট্রেশন সিস্টেম নষ্ট হয়ে গেছে, কি ফিল্ট্রেশন দিয়েছেন, চিল্লাচিল্লি শুরু হবে, অনেক টাইপের ব্যাপার স্যাপার। তো এইটা যাতে নষ্ট না হয়, দীর্ঘদিন যায়, 2-3 বছর চলে যায়, ঠিক আছে,
ওই একটা সিস্টেম যাতে পানিটা যাতে ফ্লোটা ভালো থাকে, এই জন্য এটাকে নিয়মিত একটা ব্যাকওয়াশ সিস্টেম করতে হয়। তো ফিল্ট্রেশন মোডে যখন থাকে তখন কি হয়, পানিটা যখন ইনলেট করতেছে তখন মিডিয়াগুলোর চারপাশ থেকে হচ্ছে পানিটা পড়তেছে, আর যখন সাইডের ভেসেলে যাবে তখন এই মাঝখানে স্টেনারের সাহায্যে ভেতর থেকে সাকশন হয়ে এটা পরেটায় যাচ্ছে। এটা ফিল্ট্রেশন নীলটা দিয়ে যেটা বুঝতে নিয়েছে। আর যখন আমরা সিস্টেমটা ব্যাকওয়াশ মোডে দিই, ব্যাকওয়াশ মোডে দিলে কি হয়, পানিটা আপনার উপর থেকে আসে, ব্যাকওয়াশে উপর থেকে আসে, নিচ দিয়ে বের হয়, নিচ দিয়ে বের হয়ে যে ফিল্ট্রেশন মেনটেন্স এটা উল্টো দিকে ওয়াশ হয়, যার কারণে এটা হচ্ছে ব্যাকওয়াশ সিস্টেম। ওই আপনার ব্যাকওয়াশ যে লাইন থাকে, সেই ব্যাক এখানে তিনটা লাইন থাকে, এটা আপনার ফিল্ট্রেশন, ব্যাকওয়াশ, রিং, তিনটা লাইন থাকে আর কি। সেই তিনটা যেটা ব্যাকওয়াশ লাইন সেটা দিয়ে বের হয়ে যায়। এটা হচ্ছে সিস্টেম। আর এটা হচ্ছে একটা স্যাম্পল পিকচার, যেটা হচ্ছে আমরা করছি, এটা হচ্ছে হাউস হোল্ড টাইপের। এটা করা আছে অ্যাপেক্স এমডি হাউসে একটা প্রজেক্ট। এখানে যে অটো হেডগুলো ইউজ করা হয়েছে, অটো হেড ইউজ করার মাধ্যমে এখানে কিছুই করা লাগে না, হাতও দেওয়া লাগে না, কিছু করা লাগে না, লো মেনটেন্যান্স, জাস্ট প্রথমে একটু খরচ। এখানে অটোমেটিক এগুলা ব্যাকওয়াশ নিচ্ছে, অটোমেটিক স্টার্ট হয়, সেই সিস্টেম করে দেওয়া আছে। লেভেল সেন্সর আছে ভিতরে, যখন পানির লেভেলটা সাপোজ অর্ধেক নেমে গেছে তখনই মোটর স্টার্ট হয়ে যায় এবং তখনই ফিল্ট্রেশন করে পানি ধরা শুরু করে এবং ডিস্ট্রিবিউশন সুন্দরভাবে, পুরো অটোমেটিক সিস্টেম এটা। আর এটা হচ্ছে আমাদের একটা নেভিতে করা একটা প্রজেক্ট ছিল। এখানে যে অ্যারেশন সিস্টেম, প্রচুর পরিমাণে আয়রন লাল হয়ে গেছে, প্রচুর এটা অ্যারেশনের মাধ্যমে এটা অক্সিডেশন করা হচ্ছে। অক্সিডেশনের মাধ্যমে এই ভ্যাসেলগুলোর সাইজ অনেক বড়। এটা হচ্ছে এমএস এর ভ্যাসেল। এমএস এর ভ্যাসেলগুলো সাধারণত আমরা এফআরপি করি, এসএসএফ করি, তারপরে হচ্ছে এমএস এর করি। এটা কাস্টমার রিকোয়ারমেন্টের উপরে আছে। আবার কিছু কিছু কোম্পানি তাদের খুব বায়োলজিক্যাল সেফটির জন্য এসএসএর গুলো করে থাকে। এসএসএ হচ্ছে আপনার বায়োলজিক্যাল কন্টামিনেশন একটু কম হয়, কারণ ফার্মাসিউটিক্যালস গুলোতে ওরা ইউজ করে হচ্ছে এসএসএর গুলো ইউজ করে, যার কারণে বায়োলজিক্যাল কন্টামিনেশনটা কম হয়। আবার যাদের ভ্যাসেল সাইজ অনেক বড়, এফআরপিটা খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে, তখন তারা কি করে এমএস দিয়ে অ্যাপক্সি একটা পেইন্ট করে, অ্যাপক্সি পেইন্ট করে ওইটার মাধ্যমে একটা ফ্রন্টাল নেটওয়ার্কিং সিস্টেম। ওইখানে এই টাইপের কোনো ভালভ নাই, এখানে এই টাইপের কোনো ভালভ নাই, এইখানে ম্যানুয়াল একটা ভালভ সিস্টেম করা হয়, এটাকে বলা হয় ফ্রন্টাল নেটওয়ার্ক সিস্টেম। এইটার মাধ্যমে পানিটাকে পাস করে থাকে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যখন কোনো ক্লায়েন্টের কাছে যাব তখন কিভাবে এই রিকোয়ারমেন্টগুলো তাদের কাছ থেকে নিয়ে আসবো। যদি পসিবল হয় এবং ক্লায়েন্টটা যদি খুবই ইন্টারেস্টেড হয়, তাহলে আমরা ট্রাই করবো সবার ফার্স্টে তার সাইট ভিজিট করা। কারণ আপনি যখন একটা সাইট ভিজিট করবেন তখন আপনার মোটামুটি অনেক কিছু আইডিয়া চলে আসবে। অনেক হয়তো আপনার কিছু টাকা খরচ হবে, বাট আপনি তাকে যখন ব্রিফ দিবেন তখন অনেক যে কারো যে সাইটে যায়নি তার থেকে অনেক ভালো একটা ব্রিফ দিতে পারবেন। তার সাইটের এই অবস্থা, তার ট্যাঙ্কিটা এখানে বসালে ভালো, প্ল্যান্টটা এখানে বসালে ভালো, তার পানির অবস্থা এরকম, ঠিক আছে। আর সাইট থেকে এখন অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট একটা স্যাম্পল আপনাকে দিয়েছে, ওয়াটার স্যাম্পল, ভাই আমার এটা হচ্ছে ওয়াটার স্যাম্পল বা ওয়াটার টেস্ট করছিলাম আইসিডিআরবি থেকে বা পাবলিক হেলথ থেকে করছি, এরকম আপনার রিপোর্ট আসছে। তো সেই ক্ষেত্রে কি হয়, অনেক সময় ক্লায়েন্টের পানির কালেকশনের অনেক ভুলের কারণে আয়রনটা ওইভাবে ধরে না। তো এখানে কি ভুল থাকতে পারে, আমরা সাপোজ এইখানে একটা পানির স্যাম্পল কালেকশন করছি। তো পানির স্যাম্পলটা কিভাবে কালেকশন করছি, পানিটা সম্পূর্ণ ফিল আপ করছি এবং পানিটা ডাইরেক্ট কালেকশন করছি আপনার যেই মোটরটা থেকে নেওয়া হবে, মানে যে মোটরের পানিটা আপনার ফিল্ট্রেশন হবে সেই মোটরটা, ঠিক আছে। তো এখন কেন আমরা ডাইরেক্ট মোটর থেকে পানি পাবো ভাই বলেন? কেন আমরা মোটর থেকে পানি পাই? হ্যাঁ, ডাইরেক্ট মোটর থেকে, আমরা ট্যাঙ্কি থেকেও তো পানিটা নিতে পারি, কিন্তু মোটর থেকে কেন পানিটা কালেক্ট করবো? সেটা তো একেবারে ডিপ মানে সয়েলের ভিতর থেকে আসে। সয়েলের ভেতর থেকে এসে তো ওটা একটা রিজার্ভারেও যাচ্ছে না, কিন্তু যখন মোটর ছেড়ে আমরা নিব তখন ওটা রিজার্ভারে আর যাবে না। আমি তো এখন ওই পানিটাই সেম রিজার্ভার থেকেও কালেক্ট করতে পারি, মোটর থেকেও কালেক্ট করতে পারি। তাহলে আমি রিজার্ভার থেকে বা ট্যাপ ওয়াটার থেকে না নিয়ে আমি কেন সরাসরি হচ্ছে কারণ হচ্ছে মোটর থেকে? রিজার্ভারে তো পানিটা অনেকক্ষণ ধরে ওটাকে স্টে করছে, যার কারণে আবার ওটার আয়রন বা অন্য কিছু আইডেন্টিফাই করা টাফ হতে পারে।
আর মোটর ছেড়ে দিলে যে আমরা যদি রিজার্ভার হয়েও আসে হ্যাঁ, তো তো exactly ডিরেক্ট কাজটা এটা। ওখানে স্টে করছে। হ্যাঁ, এটা অ্যারেশন হচ্ছে না, ডাইরেক্ট আমরা পানিটা নিচ্ছি। আর যখন ওটা রিজার্ভে থেকে হচ্ছে অ্যারেশন হয়েছে তখন ওটা ফেরিক মানে ওটা কালার ফর্ম করতেছে অর্থাৎ ফেরিকে চলে যাচ্ছে, ফেরিকে চলে যার যাচ্ছে। কারণে আমার ওইটা আপনার হচ্ছে ডিটেকশন করতে একটু কষ্ট হয় আর কি, সঠিক পরিমাণটা আসে না। ঠিক আছে, যখন ফেরিক হয়ে যায় তখন আমরা ডিটেকশন করার সময় সঠিকটা আসে না। এটা করার জন্য তখন অ্যাসিড ইউজ করা লাগে। অ্যাসিড করে পিএইচটা কমায় নিয়ে ওটাকে টোটাল সলুবল করে নিয়ে তারপরে আপনাকে ডিটেকশন, এটা একটু ঝামেলা হয়। তো অত ঝামেলা তো আমরা করি না, কারণ আমাদের দেখা গেল বলছে ভাই 500 লিটার পাওয়ার একটা আয়রন প্রজেক্ট করবো, লাভ থাকতে পারে 40-50 টাকা থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তো আমি চাইবো না যে ভাই আমি হচ্ছে এই পানিটা নেই ট্যাপ ওয়াটার থেকে নিয়ে আবার অ্যাসিড দিয়ে ওইটাকে আমি আবার হচ্ছে ল্যাবরেটরিতে পাঠিয়ে সঠিকভাবে একটা জিনিস বের করবো, এটা আমরা সাধারণত করি না। তো আমরা সহজ যে কাজটা করি সেটা হচ্ছে ডাইরেক্ট থেকে পানিটা কালেকশন করি। তো মাঠের থেকে যখন পানিটা কালেকশন করি যাতে ওইখানেও অক্সিডেশন না হয়, ট্রাই করি এই ছোট্ট যে বাবলটা আসছে ছোট্ট বাবলটাও যেন না আসে, এইটা ফুল ফিল করে। এবং পানিটা অনেক সময় দেখা যায় কেউ জোরে করে মোটর ছেড়ে আপনার দিচ্ছে, তাতে কি হয় পানিটা যখন জোরে পড়তেছে এয়ার কন্ট্যাক্ট হচ্ছে, যার কারণে ওইখানেও অক্সিডেশন হওয়ার চান্স থাকে। তো আমরা যখন মোটরটা আস্তে করে ছেড়ে বা ওইখানে যে ভালভ কন্ট্রোল আছে আস্তে করেছেন তখন পানিটা ফুল ফিল করবে। ফুল ফিল করার পরে এটাকে এই টাইপের যে টেপগুলো আছে এই টেপগুলো দিয়ে ভালো মতো করে পচাবো, যাতে এটা চাপ লাগলে পানি যাতে বের হয়ে যাবে। আর যখন পানিটা বের হয়ে যাবে যখন অক্সিডেশন হয়ে যাবে, অক্সিডেশন হয়ে যাওয়ার পরে আপনার এটা কালার ফর্ম করবে, সঠিক আয়রনটা আসবে না। এবং এটা যদি পসিবল হয় এটা দিয়ে মানে সাইটে যে টেস্ট করা আর কালেকশন করে নিয়ে আসা অন্যান্য টেস্টগুলোর জন্য, বাট আয়রনটা যদি সাইট থেকে পসিবল নিয়ে আসা বা এরকম ভাবে সিস্টেম করে দেন আপনার টেস্ট করে নিয়ে আসা। এইবার দেখা গেল আপনাকে বলতেছে ক্লায়েন্ট যে ক্লায়েন্টের উপর একটা ট্যাঙ্কি আছে, যে ভাই আমার ছাদে এরকম ট্যাঙ্কি আছে, আমি কত লিটার আপনি হচ্ছে পানি করবেন আয়রন ডিভেল করবেন আমি জানি না, আপনি করেন কিছু জানি না। ক্লায়েন্ট বলবে ক্লায়েন্ট ইজ অলওয়েজ ক্লায়েন্ট। তো তখন আপনি তো বিপদে পড়ে গেলেন যে আমাকে তো বললো যে করতে, তো আমি এখন কি করবো, তার কত লিটার পানি লাগবে, আমি কিভাবে ক্যালকুলেশন করব, কিভাবে কি করব, সে তো আমার কিছু করে নাই। তো কিছু কিছু জিনিস আপনাকে সিস্টেম করে নিতে হবে। সিস্টেমটা হচ্ছে আমরা সাধারণত করি যে একটা মানুষের যদি বাসা বাড়িতে ইউজ হয়, তো বাসা বাড়িতে ইউজ হলে আমরা যেটা বিএনপিসির রুল আছে যে বাংলাদেশ ন্যাশনাল ড্রিঙ্কিং কোড যেটা, ওটা অনুসারে সাধারণত 160 লিটার পানি হচ্ছে পার মানুষ হচ্ছে গোসল টয়লেটে ইউজ করে পার পার্সন। তো বর্তমান সময়ে দেখা যায় আমরা কিছু কিছু পানি আবার একটু বেশি ওয়েস্ট করি। কীরকম ইউজ করি, আপনি দিনে টয়লেট 5 বার ইউজ করেন, তো আপনার বাসায় কমন সিস্টেম আছে, ফ্লাশ অপশন আছে, আপনি 5 বার ফ্লাশ করতেছেন, তো একটা ফ্লাশের ভেতরে আপনার 20 লিটার পানি থাকে, 5 বার ফ্লাশ করলে আপনার 100 লিটার পানি এখানে চলে যাচ্ছে না। তো আমি যেটা 160 লিটার ক্যালকুলেশন করতেছি, দেখা গেল এরকম 5 জন যদি এরকম ফ্লাশ করে তাহলে অনেকগুলো পানি চলে যাচ্ছে। তো আমরা যে সিস্টেমটা করি সাধারণত সেফটির জন্য যেটা ধরি 300 লিটার করে ধরি, যে তখন তাকে জিজ্ঞেস করতে পারি ভাই আপনার বাড়িতে লোক সংগ্রহ করতে পারে, সে বললো যে ভাই আমার বাড়িতে আছে 5 জন, আমরা মাঝে মাঝে যখন আত্মীয় স্বজন আসে তখন হচ্ছে 15 জন হয়ে যায়। তো আমি তখন ওইটাই ধরবো যে 15 জন যখন হয় 15 ইন্টু 300 কত লিটার হয়, কত লিটার হয় 45 লিটার, সরি 15 ইন্টু 300 4500 লিটার পানি তার পার ডেতে দরকার। তো এখন আমাদের জানতে হবে আমাদের একটা প্ল্যান্ট কত সময় চলে। আমাদের যে মোটরগুলো আছে আমি যেটা দেখাইছি এটা টানা 8 থেকে 10 ঘন্টা চলতে পারে। 8 ঘন্টা হচ্ছে তার জন্য স্ট্যান্ডার্ড টাইম। আমরা মেশিনগুলো হচ্ছে পিউরিফায়ারগুলো হচ্ছে টাইম দেই যে স্ট্যান্ডার্ড টাইম 5 ঘন্টা 6 ঘন্টা, কারণ কিসের উপরে ভিত্তি করে দিই, ওইগুলোর মোটরের উপরে ভিত্তি করে দিই। প্ল্যান্টটাও সেম, ওইটা বিগ ভার্সন হচ্ছে এটা, প্ল্যান্টটাও সেম। আমরা ওই মোটরের উপরে ডিপেন্ড করে এটা বলি যে ভাই আপনি প্ল্যান্টটা টানা 8 ঘন্টা চলতে পারবেন। তো আমার প্ল্যান্টটা যদি স্ট্যান্ডার্ড ওয়াইজে 8 ঘন্টা চলে তাহলে পার আওয়ারে কত লাগবে, পার আওয়ারে তার প্ল্যান্টের ক্যাপাসিটি কত লাগবে, যদি 4500 তার ক্যাপাসিটি পার ডেতে লাগবে, হ্যাঁ তাহলে পার আওয়ারে কত লাগবে 500 600 লিটার
600, তাহলে আমি 4500 রে ভাগ দিচ্ছি হচ্ছে 8 ঘন্টা দিয়ে, তাহলে কি হচ্ছে 562 4500 ভাগ 562, অর্থাৎ তাকে যদি আমরা একটা 500 লিটারের একটা প্লান্ট দেই তাহলে কি হয়, তাহলে হচ্ছে তার পারপাসটা সার্ভ হয়ে যাবে। ঠিক আছে, আবার গেলেন হচ্ছে একটা বিল্ডিং সার্ভিসে, বিল্ডিং সার্ভিসে গেলে কি হবে, দেখা গেল ওনারা বলতেছে যে ভাই কতজন লোক আছে, লোক কেবল করতেছি ভাই, বলতে পারবো না কি পরিমাণ পানি লাগবে। আবার হয়তো এরকমও বলতে পারে যে ভাই আসলে বলতে পারতেছি না, কিভাবে বলবো, লোকজনের আসলে হিসাবটা করতে পারতেছি না এভাবে। দেখো ওনারের কাছ সাথে আপনি ডাইরেক্ট গেছেন, ওইখানে কোনো ইসের সাথে যে সুপারভাইজ থাকে, যে সুপারভাইজার কেয়ারটেকার থাকে, তার সাথে আপনি কন্ট্যাক্ট করেননি। ওনার বলতেছে ভাই বলতে পারবো না, কয়জন থাকে কি হয় এরকম বলতে পারবো না। তখন আপনাকে হিসেব করতে হবে তার বিল্ডিং এর উপর যে ট্যাঙ্কি আছে, সেটা বিশেষ করে যখন বড় বড় বিল্ডিং গুলোতে তার আরসিসি ট্যাঙ্ক থাকে, তো এই ট্যাঙ্কটা দিনের ভিতরে কতবার ভরা হয়, তার আগে আমার হিসেব করতে হবে ট্যাঙ্কিটা কত হাজার লিটারের। তো আমি যদি বাই দা সিভিল, ওই বিল্ডিং এর সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে যদি কন্ট্যাক্ট করে পেয়ে যায় যে এটা 40 মিটার কিউব বা 20 মিটার কিউব, 20,000 লিটার বা 40,000 লিটারের, ঠিক আছে, তাহলে তো আমি জেনেই গেলাম এটা 40,000 বা 20,000 লিটারের। তো নেক্সটে কি হয়, তখন আমি তাদেরকে বলবো, তখন আমি বলবো যে এটা কতবার ভরা হয়। তখন বললো যে ভাই দিনের মধ্যে একবারই ভরি, এই আজকে সকালে পড়ছি, কালকে সকালে একবার পড়ছি। আবারও বলতে পারে না ভাই দিনের মধ্যে 2বার ভরি, তো 2বার বললে তাহলে আমি তখন বলবো যে 20,000 হয়, তাহলে 40,000 পার ডেতে লাগতেছে। দেন আমি ক্যালকুলেশন করবো 8 ঘন্টায় বা 10 ঘন্টায়, তাহলে আমার পার আওয়ারে বের হয়ে যাচ্ছে কি পরিমাণ লাগতেছে। ঠিক আছে, এইটা হচ্ছে। এইবার আমরা কি জানি 1 মিটার কিউব সমান হচ্ছে 1000 লিটার। তো এখন ইঞ্জিনিয়ার বলতে পারতেছে না যে ভাই আমি তো বলতে পারবো না, বা কেয়ারটেকার বললো যে না ভাই এখানে কোনো ইঞ্জিনিয়ার নাই, কি করবো, তখন আমি কি করবো, তখন আরসিসি ট্যাঙ্কের কি পরিমাণ পানি আটে বা কয়বার ভরতেছে, বলছে ভাই আমি 2বার করি, বাট আমি জানতেছি না যে কয় হাজার লিটার পানি, আমি কীভাবে ক্যালকুলেশন করবো, তাকে কীভাবে প্ল্যান করবো। তখন আমি ট্যাঙ্কের দৈর্ঘ্যটা মিটার ওয়াইজ পাবো, মিটার ওয়াইজ পাবো, দৈর্ঘ্য কত মিটার, প্রস্থ কত মিটার, হাইট কত মিটার, তাহলে কি আমার মিটার কিউব চলে আসতেছে না। তো মিটার কিউব যখন বলে আমরা চলে আসছে, তখন কিন্তু আমি বুঝতে পারতেছি ট্যাঙ্কের থিকনেসটা ধরেই ধরলাম, ঠিক আছে, কারণ আমি আউটার ডাইমেনশনটা নিচ্ছি, তাহলে আমি এটা ধরেই বুঝতেছি যে এত মিটার কিউব ভলিউম, তাহলে এত মিটার কিউব পানি ওর ভিতরে আছে, সে 2বার ভরতেছে, এত এই পর তার হচ্ছে এত আর পর তার এই পরিমাণ পানি হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্যালকুলেশনটা, আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, আমরা এটা বললাম যে হচ্ছে আমাদের কত লিটার পানি দরকার আছে, আমরা ওই কত লিটার পানি পিউরিফাই করার জন্য আমাদের ভেসেলের সাইজটা কেমন করে কি হবে? এটা হচ্ছে একটা ক্যালকুলেশন সিস্টেম, যে আপনার ওইটা ভেসেলটা পাস করার জন্য কি পরিমাণ পানি আপনার দরকার হচ্ছে, তাই তো? তাহলে একটু নোট দেখেন, এখন আপনার সাপোজ আমি একটা প্ল্যান করব 2000 লিটার পার আওয়ার, ঠিক আছে, তো 2000 লিটার পার আওয়ারে যখন আমি একটা প্ল্যান করব, তখন আমাকে একটু বেসিক জানতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ফিল্ট্রেশন করার সময় ওয়াটার লোডিং সিস্টেম হচ্ছে, ওয়াটারটা কি পরিমাণ যাবে, ওয়াটার লোডিং সিস্টেম পার স্কয়ার ফিটে কত জিপিএম দেওয়া হবে, ঠিক আছে। তো আমরা ফিল্ট্রেশনে সাধারণত 4 থেকে 8 জিপিএম পর্যন্ত ধরি, যে ফিল্ট্রেশন গুড ফিল্ট্রেশন হয়, বা যখন আমরা 4 থেকে 8 জিপিএম পার স্কয়ার ফিটে ওয়াটার লোডিংটা দিই, 4 থেকে 8 জিপিএম পার স্কয়ার ফিটে যখন ওয়াটার লোডিংটা দিই, তখন আমরা বুঝতে পারি, তখন আমরা বলতে পারি যে ফিল্ট্রেশনটা গুড হচ্ছে, এটা একটা গুডের একটা সিস্টেম। তো আমরা যখন একটা ফিল্ট্রেশন করবো, আমরা ওয়াটার লোডিংটা সেম 4 থেকে 8 জিপিএম পার স্কয়ার ফিটে রাখবো, ঠিক আছে, কারণ আমার তো ভেসেল সাইজ বের করতে হবে, কি পরিমাণ ইট লাগে, ডায়া লাগে, সেটা বের করতে হবে। তো এখন সাপোজ আমরা একটা প্লান্ট আপনার 2000 LPX একটা প্লান্ট ডিজাইন,
আমরা যেহেতু ওয়াটার লোডিংটা জানি হচ্ছে জিপিএম এ বাইর করতে হবে, তাহলে আমাদের স্কয়ার ফিটটা ক্যালকুলেশন করার জন্য এটা আমি হচ্ছে যেহেতু ওয়াটারের জিপিএম আছে এটা আমি জিপিএম এ নিয়ে যাব। তো আমি জিপিএম এ কিভাবে নিয়ে যাব? জিপিএম এ নিতে হলে ফার্স্ট আমাকে লিটারকে আমি গ্যালনে নিয়ে যাব। ঠিক আছে, গ্যালনে নিয়ে যদি যাই 2000 ভাগ দিলাম 3.75 75 কত রাখবে সমস্যা? তো এটা যখন দিলাম দেওয়ার পরে এটা ভাগ করলে কত হয়? এখন হেল্প করে হেল্প করেন। ছয় করতে 2000 ভাগ 3.75 533.33 533.33 আছে তো 34 বললাম তাই না? এটা হচ্ছে আমার এত গ্যালন পার আওয়ারে আছে তাই না? তো এবার আমরা হচ্ছে পার মিনিটে নিয়ে আসবো। পার মিনিটে কিভাবে নিয়ে আসবো? এটারে 60 দিয়ে ভাগ দিব। 533.34 ভাগ হচ্ছে আপনার 60, তাহলে কি চলে আসবে হচ্ছে আপনার জিপিএম। ঠিক আছে, তো জিপিএম ভাগ করলে আমি এটাকে ভাগ দিই, তাহলে ভাগ দেবো 60 8.88 আসে। তো অনেকগুলো 8 আমি হচ্ছে 8.89 ঠিক আছে। এত জিপিএম হচ্ছে আমার ফ্লো রেট, এত হাজার লিটার পার আওয়ারে যাচ্ছে অথবা এত জিপিএম এ যাচ্ছে, এটা হচ্ছে ফ্লো রেট। এই পরিমাণ ফ্লো আমার দরকার ফিল্ট্রেশনের জন্য। ঠিক আছে, এই পরিমাণ ফ্লো আমার ফিল্ট্রেশনের জন্য দরকার। এইবার আমরা যদি ওয়াটার লোডিং সাধারণত 4 থেকে কত হয়, 8 এর মধ্যে হয়। সাপোজ আমি ফিল্ট্রেশন অ্যাজ ইউজুয়াল আমরা যেটা ইউজ করি সাধারণত হচ্ছে 7 জিপিএম, মানে আমি ক্যালকুলেশন সাধারণত 7 জিপিএম পার স্কয়ার ফিটে করে থাকি। আমার মনে হয় এটা ফিল্ট্রেশনটা গুড হয়। ঠিক আছে, তো আমি যদি এখন ওয়াটার লোডিং এখানে ধরে নিই, সাপোজ ওয়াটার লোডিং হচ্ছে আপনার 7 GPM পার স্কয়ার ফিট, এটা ধরে নিই। তো আমি এখন এই ফ্লো রেট যদি ওয়াটার লোডিং দিয়ে ভাগ দেই তাহলে আমি স্কয়ার ফিটটা পেয়ে যাবো, অর্থাৎ এরিয়াটা পেয়ে যাবো, যেটা আমার রিকোয়ার্ড এরিয়াটা পেয়ে যাবো, যে কি পরিমাণ এরিয়া আমার রিকোয়ার্ড 2000 লিটার পানি পাস করার জন্য। 7 জিপিএম পার স্কয়ার ফিট। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা করতে পারি, সেটা হচ্ছে রিকোয়ার্ড এরিয়া যখন আমরা বার করব সেই সময় দিব এই যে এই ফ্লো রেটটা, এফআর ফ্লো রেট, এই ফ্লো রেট ভাগ হচ্ছে আপনার ওয়াটার লোডিং। ঠিক আছে, এইবার তাহলে আমরা ফ্লো রেটটা আমার কত আছে? 8.89 জিপিএম আছে, 8.89 জিপিএম আছে। আর আপনার যে ওয়াটার লোডিংটা আছে এটা হচ্ছে 7 জিপিএম পার স্কয়ার ফিট। ঠিক আছে, তখন আমি যেটা বার করব, তাহলে আমার যদি জিপিএম চলে গেল, স্কয়ার ফিটটা উপরে চলে যাচ্ছে, আর 8.89 এর সাথে ভাগ দিলে কত হয়? 1.2927 1.27 স্কয়ার ফিট। ঠিক আছে, যেহেতু ভ্যাসেলের এটা হচ্ছে বৃত্তাকার সিলিন্ডার টাইপের এবং এরিয়াটা হচ্ছে বৃত্তাকার, তো আমরা এখানে ধরে নিব এই এরিয়াটা হচ্ছে বৃত্তের পরিধি, গোল যে অংশটা। তো
বৃত্তের পরিধির এইটা কি পাই আর স্কয়ার, তাই না? পাই আর স্কয়ার। তো আমরা ধরতে পারি এটা যদি বৃত্তের পরিধি হয় তাহলে পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এই অংশটা 1.27, ঠিক আছে? তো এখন আমরা ক্যালকুলেশনে আসি। আমাকে বার করতে হবে রেডিয়াস, এখানে আর স্কয়ার আছে। আমি এখন 1.27 স্কয়ার ফিটকে আমি যদি এখন ভাগ দিই আপনার 3.1416 না 3.14 কে ভাগ দিলাম তাহলে কত আসে? 1.27 হচ্ছে 3.1416 পায়ের মান আছে 3.14 দিয়ে আমি ভাগ দিছি। ট্রেনার ছবি নেওয়া হচ্ছে ভাই। এটা সাধারণত সোডিয়াম মেটাবাইসালফেট ইউজ করা হয়, SMBS বলা হয়, ঠিক আছে? এখানে আরেকটা হয় আমাদের আছে, সেটা হচ্ছে আমরা জেনেসিস কে ইউজ করি, যেটা জেনেসল রেড ইউজ করি, বুঝছেন? জেনেসল রেডটা সাধারণত এখানে ইউজ করে থাকি। জেনেসল রেডটা মারাত্মক ঝাঁঝালো। আমি একবার ভুল করে শুকে ফেলছিলাম, মনে হয়েছিল মাথার পেছনে কেটে বাড়ি দিচ্ছে। হ্যাঁ, এখানে জেনেসল রেড ইউজ করা হচ্ছে। আবার লোকালি যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে মেটাবাইসালফেট আপনি পাবেন না, লোকাল প্রোডাক্ট সোডিয়াম মেটাবাইসালফেট। আর এখানে অ্যালুম ডোজ করা হচ্ছে, অ্যালুমিনিয়াম সালফেট ডোজ করা হয়, যেটাকে অ্যালুম করা হয়, যেটা ফিক্সড টাইপের জিনিস, যেটা আপনারা ফিক্সড দিলে যখন আমরা দেখুন দ্রবীভূত হচ্ছে, ওইটা জাস্ট দ্রবীভূত হয়। আর এখানে ফ্লকুলেন্ট ডোজ করা হয়। ফ্লকুলেন্ট আমাদের এবিএফটা মানে এবিএফ জিপিএল ফ্লকুলেন্ট আছে। আবার পলি ইলেক্ট্রোলাইটও ইউজ করা হয়, ঠিক আছে? পলি ইলেক্ট্রোলাইট ইউজ করলে যে হয় যে যে দানাগুলো পড়তেছে, সেই দানাগুলো একটার সাথে আরেকটা লেগে বড় একটা ফ্লক তৈরি করতেছে, বড় দানা তৈরি করতেছে। তো যখন আমরা এই জিনিসটা আপনার এই একটা চ্যানেলের ভিতরতে যাই আর একটা ডোজ করা হয়, চ্যানেলটা থাকে হচ্ছে এই টাইপের, এইখানে একটা বাধা, এখানে একটা বাধা, এরকম একটা বাধা, পানিটা এরকম যায়, এটা বাফেল হয়। আর যে এইগুলোকে বাফেলার বলা হয়, ঠিক আছে? এই বাফেল চ্যানেলের মধ্যে দিয়ে যখন যায় তখন এইখানে যাওয়ার পর এখানে ফ্লাশ মিক্সচার, এখানে একটা গিয়ার মোটর দিয়ে এটা আবার হচ্ছে মিক্সিং হয়। এই মিক্সার পরে এটা আবার ক্লারিফায়ার ট্যাঙ্কে যায়, ক্লারিফায়ার ট্যাঙ্কে যাওয়ার পরে এই নিচ থেকে স্লাশটা করে দেয়, কারণ ফ্লক যখন বড় হয়ে যায় তখন পানির নর্মাল দ্রুত হয়ে যায়, স্লাশটা দ্রুত হয়ে যায়। এর পরে এই উপর থেকে জাস্ট ক্লারিফায়ার ওয়াটারটা আবার নেওয়ার পরে পরিষ্কার একটা পানির মধ্যে মানে কালার পানি আসে, কিন্তু একটু মানে স্লাশ কম থাকে, সেই জিনিসটা নিয়ে জাস্ট যে নর্মাল যে প্রসেস সে ওইতে আর কি ট্রিটমেন্ট করে।